আমৃত্যু ভালোবাসি তোকে। পর্ব সংখ্যা ৫। আবির ভাইয়ের এত কঠিন কথাগুলো মেঘের মাথার ৩ হাত উপর দিয়ে গেল। কিছুই বুঝতে পারল না সে। চিবুক নামিয়েছে গলায়, ওষ্ঠ উল্টে গাল ফুলালো। আবির সূক্ষ্ম দৃষ্টিতে দেখছে, আবার রাগান্বিত কণ্ঠে বলে উঠল, এখন যে সময়টা কাটাচ্ছিস সে সময়টা আর কখনো আসবে না। আজেবাজে চিন্তাভাবনা বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগ দে। মেঘ এবার বুক ফুলিয়ে শ্বাস নিল, ধীর কণ্ঠে ডাকল, আবির ভাই। সহসা আবিরের তীব্র রাগ বিলীন হয়ে গেছে। ভ্রু কুঁচকে শান্ত চোখে তাকালো অষ্টাদশীর দিকে, তারপর মৃদুগামী কণ্ঠে শুধু বলল, হুম। এই হুমতে যেন এক আকাশ পরিমাণ ভালোবাসা, আবেগ, অনুমতি মিশে আছে। মেঘ অতর্কিতে তাকালো আবির ভাইয়ের অভিমুখে। এই মোহঘোর মিশানো শোনার জন্য মেঘের আমৃত্য আবির ভাইকে ডাকতে ইচ্ছে হচ্ছে। মেঘ সারা জীবন আবির ভাইয়ের কানের কাছে ঘ্যান ঘ্যান করবে। আবির ভাই প্রত্যুত্তরে শুধু বললেই হবে। এসব ভেবেই অষ্টাদশীর ঠোঁটের কোণে হাসি ফুটে উঠেছে। আবির পুনরায় গম্ভীর কণ্ঠে বলল, কিছু বলবি? আবির ভাইয়ের কণ্ঠে মেঘের অনিন্দিত কল্পনাদের অবসান ঘটল। এক সেকেন্ডে গায়েব হলো ঠোঁটের কোণের মিষ্টি হাসি। চিবুক নামালো আবির ভাইয়ের মুখের থেকে। ওষ্ঠপুর নেড়ে নম্রভাবে বলল, আবির ভাই, আপনি একটু তাড়াতাড়ি বাসায় আসবেন প্লিজ। অকস্মাৎ কথাটা বলে ফেলল মেঘ, কিন্তু এর পরপরই শুরু হলো কাঁপাকাঁপি, বুকের ধুকপুকানি বেড়ে যাচ্ছে। আল্লাহ জানেন আবির ভাই থাপ্পড়ি দেন কিনা। সহসা 2 হাত নিজের দুগালে রাখল মেঘ। আবির ধমক দিতে গিয়ে মেঘের এমন কাণ্ডে কপাল কুচকালো। ঢোক গিলে রাগ গিলে সহসা চাপা কণ্ঠে বলল, কেন? অষ্টাদশীর গালে হাত রেখে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনি বাসায় না ফিরলে আমার ঘুম আসে না। কথাটা বলেই দুচোখ বন্ধ করে কপাল কুচকিয়ে দাঁতে দাঁত চেপে ধরল মেঘ। আবির প্রশস্ত নেত্রে চাইল অষ্টাদশীর দিকে। মেঘের হালচাল দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে, কিন্তু অষ্টাদশীর চোখ বন্ধ থাকায় শব্দহীন সেই হাসি দেখতে পেল না। আবির নিঘুর দৃষ্টিতে তাকিয়ে আছে অষ্টাদশীর দিকে, যেন এই দৃষ্টি সহজে কাটানো সম্ভব না। কয়েক মুহূর্ত চলল এইভাবে। কিছুক্ষণ পর আবিরের ফোনে কল আসায় মনোযোগ নষ্ট হলো। পকেট থেকে ফোন বের করলো, অফিসের কল তৎক্ষণাৎ রিসিভ করলো। 30 সেকেন্ড হবে হয়তো কথা বলে রেখে দিল। এতক্ষণে মেঘ অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে, কিন্তু গাল থেকে হাত নামায়নি এখনো। আবির কল কেটে পুনরায় শক্ত কণ্ঠে বলল, আমার তাড়াতাড়ি অফিস যেতে হবে। আমার খাওয়া শেষ হওয়ার আগে তোকে যেন খাবার টেবিলে দেখি। এই বলে করিডোরের দিকে পা বাড়ালো আবির। মেঘ পিছন থেকে কোমল কণ্ঠে আবার ডেকে উঠল, আবির ভাই। আবির সহসা উত্তর দিল, হুম। এই হুমটা ছোট্ট মেঘের বুকে বারবার যেন ধাক্কা লাগাচ্ছে। কোমল কণ্ঠে বলল, বললেন না তো তাড়াতাড়ি আসবেন কি না? আবির ঘাড় ঘুরিয়ে তাকালো। মেঘ সঙ্গে সঙ্গে মাথা নিচু করে ফেলল। আবির কিছুটা গম্ভীর কণ্ঠে বলল, আসতে পারি যদি তুই আমার কথা মানিস। আর কিছু না বলে দ্রুত পায়ে নেমে গেল নিচে। আবির ভাই এত সহজে মেনে নিয়েছে ভেবেই মেঘ খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছে। দ্রুত ফ্রেশ হয়ে চুলগুলো ঠিকঠাক করে হুটোপুটি করে নিচে নামতে লাগলো। হাসি মুখে এসে বসলো আবির ভাইয়ের বিপরীতে। একবার দেখলো আবির ভাইকে, প্লেটের দিকে তাকালেও, কিন্তু ততক্ষণে আবির ভাইয়ের খাওয়া শেষের দিকে। মেঘ খাওয়া শুরু করতে করতে আবির ভাইয়ের খাওয়া শেষ করে উঠে ফ্রেশ হয়ে অফিসের উদ্দেশ্যে চলে যাচ্ছে। মেঘ এক মুহূর্ত তাকিয়ে রইল আবির ভাইয়ের দিকে, তারপর স্বাভাবিক হয়ে খেতে শুরু করলো। আবির ভাইয়ের এত কথার মধ্যে তাই যেন বারবার কানে বাজছে মেঘের। সবগুলো কথাই মনে পড়ছে। খাওয়া শেষ করে রুমে গিয়ে শুয়ে শুয়ে আবির ভাইয়ের কথা ভাবছে। মেঘ মনে মনে নিজেকে প্রশ্ন করছে, সে প্রশ্নের উত্তর নিজেই দিচ্ছে। সবশেষে সব প্রশ্নের একটাই উত্তর পেল, আবির ভাই চান আমি ভালোভাবে পড়াশোনা করি। তার মানে এতেই আবির ভাই খুশি হবেন। আজ থেকে আমি সিরিয়াসলি পড়াশোনা করব। তারপর দেখব আবির ভাই আমার সাথে ভালোভাবে কথা বলে কিনা। কিছুক্ষণ শুয়ে থেকে সব ভেবে সহসা উঠে পড়তে বসলো। মেঘ সবসময় জোরে পড়ে। মেঘ পড়লে করিডোর থেকে তা শোনা যায়, পাশাপাশি তানবীর বা আবির রুম থেকেও মোটামুটি শোনা যায়। গোসল, নামাজ, কোচিং, টিউশন সব কিছু সময় মতো করছে মেঘ, যেন আবির ভাই আর রাগ দেখাতে না পারে।
কী সব ধ্বংসের কথা বলল। এসব কথা এসব কোনো কঠিন কথা যেন আর না শুনতে হয়। আবির ভাই যেন সর্বদা কোমল ভালোবাসা মিশ্রিত কণ্ঠে বলে, আর কিছুই বলতে হবে না। এদিকে মনোনয়নের ফলাফল ঘোষণা করা হয়েছে। তানভীরদের এমপি দলীয় প্রতীকে মনোনীত হয়েছেন। পার্টি অফিস থেকে শুরু করে এমপির বাড়ি পর্যন্ত হইচই শুরু হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে সব গণহারে মিছিল দিচ্ছে। প্রথমবারের মতো মনোনীত হয়েছেন এমপি। তানভীর সহ সভাপতি, সাধারণ সম্পাদক, সাধারণ সদস্যরা মিষ্টি খাওয়াচ্ছেন সবাইকে। এক পর্যায়ে এমপির বাড়িতে গেল তানভীর, সাথে আরও 2-4 জন। এমপির মেয়ে হাসিমুখে তানভীরের সামনে এসে দাঁড়ালো। বাবা মনোনয়ন পেয়েছে, এতে মেয়ের খুশির সীমা নেই। কিন্তু তানভীর মেয়েকে দেখে কিছুটা ঘাবড়ে গেছে। আবির ভাইয়া গতরাতে বুঝিয়ে গেল, তারপরও যদি মেয়ে পাগলামি করে আর সেটা এমপির নজরে পড়লে তানভীর শেষ। তানভীর কিছুটা ভীতু গলায় বলল, কিছু বলবেন? এমপির মেয়ে হাসি মুখে উত্তর দিল, হ্যাঁ ভাইয়া। তানভীর কপাল কুঁচকে বলল, কি? এমপির মেয়ে হাসি থামিয়ে কিছুটা গম্ভীর কণ্ঠে বলল, আই এম সরি ভাইয়া, আমি আপনাকে এই কিছুদিন অনেক জ্বালিয়েছি। আপনি এতবার বলেছেন আবির ভাইয়ের গার্লফ্রেন্ড আছে, কিন্তু আমি বিশ্বাস করিনি। গতকাল আবির ভাইয়াও বলে গেছেন ওনার জীবনে অন্য কেউ আছে। এজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আর কোনোদিন ওনার কথা জিজ্ঞেস করব না আপনাকেও আর বিরক্ত করব না কখনো। আপনি অনেক ভালো। আমি চাই আপনি আব্বুর জন্য সর্বোচ্চ চেষ্টা করুন, যাতে আব্বু এমপি হতে পারেন। তানভীরের চোখ ছানা বড়া হয়ে গেল। মনে মনে বলছে, বাহ ভাইয়া, তোমার 2 মিনিটের কথায় আমার 15 দিনের সমস্যার সমাধান করে দিলে। ইউ আর গ্রেট ব্রো। হাসি মুখে বলল, তুমি যে বুঝতে পারছো এতেই খুশি। এইটুকু বলে মেয়ে থেকে বিদায় নিয়ে এমপির সাথে দেখা করতে চলে গেল। বর্ষাকাল শুরু হয়ে গেছে, কিন্তু এখনও বৃষ্টি শুরু হয়নি। আজ বিকেল থেকে আকাশ মেঘের গর্জন। মেঘ কোচিং শেষে বাসায় এসেছে। মেঘের গর্জনের শব্দে পড়তে বসতে ইচ্ছা করছে না, তাই ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। গোধূলি বেলায় টিপটিপ বৃষ্টি পড়া শুরু হয়েছে। মেঘ ব্যালকনিতে দাঁড়িয়ে রাস্তার মানুষের ছোটাছুটি দেখছে। সবাই ছুটছে নিজস্ব গন্তব্যে। মেঘ ব্যালকনি থেকে হাত বাড়িয়ে বৃষ্টি ছোঁয়ার চেষ্টা করছে। বৃষ্টির ফোঁটার স্পর্শে মেঘের সমস্ত অনুভূতিরা যেন অবশ হয়ে যাচ্ছে। হাত বৃষ্টিতে রেখেই কল্পনার জগতে বিচরণ করছে মেঘ। বৃষ্টি বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির ছিটে ফোটা মেঘের চোখে মুখে পড়তেই হোশ ফিরল অষ্টাদশীর। ব্যালকনি থেকে রুমে চলে গেল। টাওয়াল দিয়ে হাত মুখ মুছে বিছানায় বসলো। মোবাইলের ডাটা অন করতে একটা নোটিফিকেশন আসছে। ফেসবুকে ঢুকতেই সামনে আসলো আবির ভাইয়ের পোস্ট। অফিসের ব্যালকনি থেকে তোলা হাতের ছবি। ফোঁটায় ফোঁটায় বৃষ্টির পানি জমে আছে হাতে। সাথে বৃষ্টি নিয়ে সুন্দর একটা ক্যাপশনও দিয়েছেন। মেঘ মনোযোগ দিয়ে ছবিটা দেখছে। অনুভূতিরা যেন নাড়াচাড়া দিয়ে উঠছে মনের ভিতর। আবির ভাইয়ের বৃষ্টিতে হাত ভিজিয়েছে, তার মানে আবির ভাইয়ের বৃষ্টি ভালো লাগে। ভাবতেই লাজুক হাসলো মেঘ। নিজের ভালো লাগা যদি এগুলো ভালোবাসার মানুষের সাথে মিলে যায় তাহলে আর কি লাগে। সন্ধ্যার পর ঘন্টা 2 পড়াশোনা করলো মেঘ। বৃষ্টি বেশি থাকার কারণে জান্নাত আপু আসবেন না বলেছেন। বাড়ির কর্তারা বাড়ি ফিরে এসেছে সেই বৃষ্টির শুরুর দিকে। গাড়িতে চলাচল করায় বৃষ্টির পানি ছুঁতেই পারেননি ওনাদের। তানভীরও হইহল্লা করে বাড়ি ফিরছে ঘণ্টাখানেক আগে। আকলিমা খান ডাকছেন সবাইকে খাবার খাওয়ার জন্য। মেঘ নেমেই একবার দেখল ডাইনিং টেবিলের দিকে। আবির ভাই এখনও ফিরেননি, বাকি সবাই আছেন। মেঘ পা বাড়ালো টেবিলের দিকে। তখনই কাক ভেজা হয়ে ফিরেছে আবির। মাথা থেকে পা পর্যন্ত ভিজে একাকার অবস্থা। মেঘ চেয়ারের হাতল ধরে দাঁড়িয়ে পড়ল। আবিরের এই অবস্থা দেখে মোজাম্মেল খান বলে উঠলেন, কিরে, এই বৃষ্টির মধ্যে আসতে গেলি কেন? বৃষ্টি কমলে আসতে পারতি। আবির চুল ছাড়তে ছাড়তে উত্তর দিল, অফিসে বসে থাকতে ইচ্ছা করছিল না। সিঁড়ির দিকে যাচ্ছে। মালিহা খান ডেকে বললেন, তুই কি এখন খাবি নাকি পরে খাবি বাবা? আবির সিঁড়ি দিয়ে উঠতে উঠতে উত্তর দিল, 5 মিনিটে আসছি আমি। 5 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে একটা হালকা গোলাপি রঙের শর্ট হাতের টি শার্ট সাথে কালো ট্রাউজার পরলে নিচে নামলো।
ততক্ষণে মোজাম্মেল খান, আলী আহমদ খান চলে গেছেন। তানভীরের খাওয়া শেষের দিকে। আবির চেয়ার টেনে বসতে নিলে মেঘের নজরে পড়ে আবির ভাইয়ের দিকে। এই প্রথমবার আবির ভাই শর্ট হাতের টি শার্ট পরেছে, তাও আবার সাদা, কালো রং বাদে। মেঘ শব্দহীন হেসে উঠল, দৃষ্টি তার আবির ভাইয়েতে নিবদ্ধ। আবির বসে বলল, কংগ্রেচুলেশন তানভীর, গো অ্যাহেড, বেস্ট অফ লাক। মেঘের দৃষ্টি এবার তানভীর ভাইয়ের দিকে যায়। তানভীর ভাইয়া খুশিতে গদগদ করে উত্তর দিল, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আবির এবার কিছুটা চিন্তিত স্বরে বলল, ওই বিষয়টার কি সমাধান হয়েছে? এবারও তানভীর হাসি মুখে জবাব দিল, জি ভাইয়া, আমার কাছে মাফও চেয়েছে। মেঘ মনোযোগ দিয়ে দুই ভাইয়ের কথোপকথন শুনছিল। সহসা উত্তেজিত কণ্ঠে বলে উঠল, কি হয়েছে? আবির মেঘের দিকে তাকিয়ে উত্তর দিল, তানভীরদের নেতা দলীয় মনোনয়ন পেয়েছে। মেঘও এবার খুশি মনে ভাইকে অভিনন্দন জানায়, সাথে মিম আর আদিও অভিনন্দন জানায়। মিম মজার ছলেই বলে উঠল, ভাইয়া আমাদের ট্রিট দিবা না? তানভীর বলল, কি ট্রিট চাস বল? মেঘ তৎক্ষণাৎ উত্তর দিল, এখন ট্রিট লাগবে না, জিতলে পরে বড় করে ট্রিট খাবো। তানভীর বলল, ঠিক আছে, আজকে তাহলে আমার পক্ষ থেকে তোদের নুডলস ট্রিট দিব রাত 10টায়। মিম বলে উঠল, তুমি রান্না করবা ভাইয়া? তানভীর দাঁত বের করে হাসলো আর বলল, হ্যাঁ আমি রান্না করব, সাথে আবির ভাইয়া থাকবে। আবির অকস্মাৎ কপাল কুঁচকে ঠাট্টা স্বরে জবাব দিল, ইস, তুই ট্রিট দিবি, আমি কেন হেল্প করব? আনন্দ যেমন তুই করে আসছিস, এখন কষ্ট তো তোকেই করতে হবে। তানভীর ভ্রুকুটি এক পলক তাকালো আবির ভাইয়ের দিকে, তারপর বলল, ঠিক আছে, আমিই করব। তোমাদের আমার রুমে দাওয়াত রাত 10টায়। মেঘ, মিম আর আদি একসাথে বলে উঠল, ইয়াহু! তানভীর আতকে বলে ওঠে, এই থাম থাম, চুপ কর তোরা, বড় আব্বু আর আব্বু শুনলে সব আনন্দ মাটি চাপা দিয়ে দিবে। তিনজনই থেমে গেল। তানভীর খাওয়া শেষ করে উঠে গেল। মেঘ খাচ্ছে আর সাথে আবির ভাইকেও একটু পরপর দেখছে। কয়েকবার দেখার পর হঠাৎ আবির চোখ তুলে তাকাতেই চোখাচোখি হলো দুজনের। মেঘ তখনও শান্ত চোখে তাকিয়ে আছে। মেঘের চাউনি দেখে আবির কপাল কুঁচকালো, কিন্তু মেঘের সেদিকে নজর নেই। মিমার আদি খাচ্ছে, তাই আবির কোনো কথা না বলে টানা 2-3 বার ভ্রু নাচালো। এতক্ষণে মেঘের আবেশ কাটে, লাজুক হেসে মাথা নিচু করে ফেলে। মেঘ মাথা নিচু করেই খাবার শেষ করলো। রুমে গিয়ে আবারও পড়তে বসলো মেঘ। আবির খাওয়া শেষ করে কিছুক্ষণ মা, মামনি আর কাকিয়ার সাথে গল্প করলো। এত রাতে বাড়ি ফেরায় তাদের সাথে ঠিকমতো কথা হয় না ছেলেটার। গল্প শেষে নিজের রুমে যাওয়ার পথে কানে ভেসে আসে মেঘের পড়ার শব্দ। মুচকি হেসে রুমে চলে গেল। রাত 10টার পরে তানভীরের রুমে হাজির হলো মেঘ। বিছানার উপর বসে আছে মিম আর আদি। তানভীর খাবার পরিবেশন করছে। মেঘ ঢুকতে নিলেই তানভীর বলে ওঠে, বনু, বসার আগে ভাইয়াকে একটু ডেকে আসবি প্লিজ। আর হ্যাঁ, জোরে ডাকিস না, আব্বু কানে গেলে খবর আছে আমার। মেঘ মলিন হাসল। মনের ভেতর থুকপুক শুরু হয়ে যাচ্ছে মেঘের। গুটি গুটি পায়ে এগিয়ে গেল আবির ভাইয়ের রুমের দিকে। দরজা খোলাই ছিল। মেঘ দরজা থেকে উকি দিল ভিতরে, কিন্তু রুমের কেউ নেই। ধীর পায়ে ভেতরে ঢুকে ব্যালকনির দিকে পা বাড়ালো মেঘ। আবির ভাই গ্রিলে হাত রেখে তাকিয়ে আছে আকাশের পানে। বৃষ্টি কম, তবে আকাশে মেঘের গর্জন হচ্ছে আর কিছুক্ষণ পরপর বিদ্যুৎ চমকাচ্ছে। মেঘের খুব ইচ্ছে করছে আবির ভাইয়ের পাশে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করবে, কিন্তু চুপচাপ আবির ভাইয়ের পাশে দাঁড়িয়ে পড়েছে। একটু পরপর বিদ্যুৎ চমকানো দেখে আটকে উঠছে মেঘ। দিনের বেলা বৃষ্টি তার যতই পছন্দ হোক না কেন, রাতের বেলা বৃষ্টি হলে মেঘ কখনো ব্যালকনিতে বের হয় না। শব্দের মাত্রা তীব্র হলে কানে আঙুল দিয়ে ঘুমায়। আজ সাহস করে রাত 10টায় আবির ভাইয়ের পাশে তো দাঁড়িয়েছে, কিন্তু বিদ্যুৎ চমকানো দেখে বারবার বুক কাঁপছে অষ্টাদশীর। আবির তখনও দুর্বোধ্য দৃষ্টিতে চেয়ে আছে অসীম দূরত্বে। সহসা বলে উঠল, মনে জোর নেই তাহলে এখানে দাঁড়িয়ে আছিস কেন? মেঘ আবির ভাইয়ের দিকে তাকালো, কিন্তু আবির ভাইয়ের অভিব্যক্তি বোঝা গেল না। তাকিয়ে আছে আকাশের পানে। মেঘ ভাবছে, আবির ভাইয়ের কি সব দিকে চোখ আছে?
মেঘ আস্তে আস্তে বলল, ভাইয়া ডাকতে বলেছে আপনাকে। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, তুই যা, আমি আসছি। মেঘ রুমে ঢুকতে নিলেই ঠাটার শব্দ হয়, সাথে বিদ্যুৎ চলে যাওয়ায় চিৎকার দিয়ে উঠল। আবির 2 কদম এগিয়ে সহসা মেঘের হাত চাপতে ধরে বলল, কি হয়েছে, ভয় পাইছিস? আবির পুনরায় বলল, তুই ভিতরে ঢুক, আমি আছি, ভয় পাইস না প্লিজ। মেঘ 2 হাতে আঁকড়ে ধরল আবির ভাইয়ের হাত, গুটি গুটি পায়ে ভেতরে ঢুকলো। আবির এক হাতে বিছানার উপর থেকে ফোনটা নিয়ে ফ্ল্যাশ জ্বালালো। মেঘ তখনও শক্ত করে ধরে আছে আবির ভাইয়ের হাত। ফোনের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে মেঘের ভয়ার্ত মুখমণ্ডল, কপাল কুঁচকে চোখ বন্ধ করে রেখেছে। আবির কোমল কণ্ঠে বলল, কিছু হয়নি, তাকা। মেঘ আস্তে আস্তে চোখ পিটপিট করে তাকালো। চোখ পড়ল আবির ভাইয়ের দিকে, আবির ভাইয়ের হাতের দিকে। 2 হাতে খামচে ধরে আছে আবির ভাইয়ের হাত। তৎক্ষণাৎ ছেড়ে দিল হাত। ততক্ষণে বিদ্যুৎ চলে এসছে। মেঘ আর আবির ভাইয়ের দিকে তাকালো না, ছুটে চলে গেল রুম থেকে। ধীর পায়ে ঢুকলো তানবীর ভাইয়ের রুমে। বিছানার এক কোনায় বসে পড়ল মাথা নিচু করে। 1 মিনিটের মধ্যে আবিরও রুমে ঢুকলো। তানবীর সবাইকে খাবার দিতে ব্যস্ত হলো। নুডলস, চা, বিস্কুট সাথে মুড়ি মাখিয়েছে। আবির ভাইয়ের দিকে তাকিয়ে ঠাট্টা সুরে বলল, বাহ, এত আয়োজন, সাবাস। তানভীর হাসি মুখে বলল, খেতে ভালো না হলে কেউ অভিযোগ করবা না। সবাই খাওয়া শুরু করলো। মেঘের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, কোনোভাবেই খেতে পারছে না। কোনো রকমে চোখ তুলে তাকালো আবির ভাইয়ের হাতের দিকে, দেখার চেষ্টা করলো খামচিটা ঠিক কতটা লেগেছে। আবির ভাই হাত গোড়াতেই চোখে পড়ল সেই দাগ। 3 আঙুলের নখের চাপে চামড়া কেটে রক্ত জমাট বেঁধে গেছে। মেঘ আবির ভাইয়ের হাতের অবস্থা দেখে ভ্রু কুঁচকাল। টলমল করছে চোখ, নিজের প্রতি খুব রাগ হচ্ছে, বারবার দীর্ঘশ্বাস ফেলছে। আদি আবির ভাইয়ের হাত দেখে চিৎকার করে উঠল, ভাইয়া তোমার হাতে কি হয়েছে? সবার নজর পড়ল আবিরের হাতের দিকে। আবির এক পলক দেখল মেঘকে, তারপর স্বাভাবিক কণ্ঠে বলল, কিছু হয়নি, কোথায় লেগে কেটে গেছে। তানভীরের রুম থেকে খেয়ে আবির চলে গেছে নিজের রুমে। 1 মিনিটের মধ্যে মেঘও বের হয়ে গেছে। কোনো দিকে না তাকিয়ে চলে গেল আবির ভাইয়ের রুমে। দরজা বাহির থেকে ধীর কণ্ঠে ডাকলো, আবির ভাই। কোনো সাড়া শব্দ নেই। দ্বিতীয়বার আরেকটু জোরে ডাকলো, আবির ভাই। আবির বলল, ভিতরে আয়। আবির আধশোয়া অবস্থায় ফোনে কী যেন করছে। ফ্যানের বাতাসে আবিরের চুলগুলো এলোমেলো উঠছে। মেঘ আবির ভাইয়ের পায়ের কাছে দাঁড়িয়ে চুপচাপ চেয়ে আছে আবির ভাইয়ের হাতের পানে। আবির অকস্মাৎ বলে উঠল, কিছু বলবি? মেঘ কণ্ঠ খাদে নামিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, সরি আবির ভাই, এতটা লেগে যাবে বুঝতে পারিনি। আবির স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, আমি কি কিছু বলেছি তোকে? মেঘ পুনরায় বলে উঠল, বেশি ব্যথা লাগছে, মলম লাগিয়েছেন? আবির গম্ভীর কণ্ঠে উত্তর দিল, না, কিছু লাগাতে হবে না। মেঘ তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে শক্ত কণ্ঠে বলে উঠল, লাগাতে হবে। মেঘের শক্ত কণ্ঠে কথা শুনে আবির মোবাইল থেকে চোখ সরিয়ে অষ্টাদশীর পানে তাকালো। মেঘের চোখে মুখে অধিকারবোধ স্পষ্ট প্রতীয়মান হচ্ছে। আবির নিরুদ্বেগ কণ্ঠে বলল, তাহলে তুইই লাগিয়ে দে। এতক্ষণ শক্ত থাকলেও এই কথা শোনার পর মেঘ আর শক্ত থাকতে পারল না। বুকের ভেতর অনুভূতিরা ঢোল বাজিয়ে নৃত্য করছে। হাত পায়ের কম্পন তীব্র হতে শুরু করেছে। আবির ভাইকে মলম লাগিয়ে দিবে, এটা ভাবতেই বারবার শিউরে উঠছে অষ্টাদশী। আবির পুনরায় শক্ত কণ্ঠে বলল, হয় নিজে লাগিয়ে দিয়ে যা, না হয় চুপচাপ ঘুমাতে যা, আমি লাগাতে পারবো না। আশেপাশে তাকাচ্ছে মেঘ। চোখ পড়ল ড্রেসিং টেবিলের উপর রাখা মলমটার দিকে। মলমটা হাতে নিয়ে আবির ভাইয়ের কাছাকাছি বসলো। হৃৎপিণ্ড ছুটছে এদিক সেদিক, আঙুল কাঁপছে অষ্টাদশীর। শীতল হস্তে আলতোভাবে মলম ছোঁয়ালো আবির ভাইয়ের হাতের সেই কাটা অংশে। হালকা কাঁপলো আবিরের হাত। মেঘ পূর্ণ মনোযোগ দিয়ে মলম লাগিয়ে দিচ্ছে। আবির ভ্রু গুটিয়ে শান্ত কণ্ঠে বলল, ভাবিস না তোকে দিয়ে খাটাচ্ছি আমি, যে ভুল করবে শাস্তি তো তাকেই পেতে হবে। মেঘ মনে মনে ভাবছে, এরকম 1000টা শাস্তি পেতেও আমি রাজি।
আবির অনুভূতির নেই নিষ্পলক চেয়ে আছে মেঘের দিকে। আবির ভাইয়ের দৃষ্টি বুঝতে পেরে মেঘ চিবুক নামালো। কোনো দিকে না তাকিয়ে কোনো রকম মলম লাগিয়ে চুপচাপ রুম থেকে বের হয়ে যাচ্ছে, যেন আর কিছুক্ষণ আবির ভাইয়ের কাছাকাছি থাকলে নিজেকে বাঁচাতে পারবে না। আবির একবার শুধু হাতের দিকে তাকালো, তারপর অষ্টাদশীর যাওয়ার পানে তাকিয়ে মৃদু হাসল। সকাল বিকাল মেঘের নজর শুধু আবির ভাইয়ের হাতের দিকে। কেটে গেল কয়েকদিন। খানবাড়ির প্রতিটা মানুষ ব্যস্ত নিজের কাজে। ইকবাল খান সিলেট থেকে রাতে ফিরেছেন। সেই খুশিতে সবাই জড়ো হয়েছে ড্রয়িং রুমে, সাথে বাহারি খাবারের মেলা। সবাই আড্ডা আর খাওয়ায় ব্যস্ত থাকলেও বরাবরের মতোই আবির ব্যস্ত ছিল নিজের কাজে। সামনের মাসে 1 তারিখ নিজের অফিস শুরু হবে, তাই সব কিছু গুছাতে হচ্ছে। সাথে আবিরের বেস্ট ফ্রেন্ড রাকিব আর রাসেল তো আছেই। রাকিব আর আবির প্রাইমারি স্কুল থেকে বেস্ট ফ্রেন্ড, তারপর তাদের জীবনে আসে রাসেল। বর্তমানে তারা 3 জনের জীবন একসাথেই বাঁধা, তাই কোম্পানিও শুরু করেছে একসাথে। এছাড়াও আরও 2 বন্ধু আছে, আবিরের মোবারক এবং লিমন। এই 5 জন প্রতি শুক্রবার একসাথে আড্ডা দেয়। মাঝে মাঝে তানভীরও যুক্ত হয় তাদের সাথে। তবে সব বন্ধুর মধ্যেও একজন স্পেশাল ফ্রেন্ড থাকে যে সব কিছু জানে, সেটা হলো রাকিব। সবার মাঝে আবির নেই বলে ইকবাল খান কয়েকবার আবিরকে কল দিচ্ছেন, কিন্তু আবির কল রিসিভ করছে না। কিছুক্ষণের মধ্যেই বাসায় ঢুকলো আবির। পকেট থেকে ফোন বের করতে করতে বলল, সরি কাকামণি, বাইকে ছিলাম তাই রিসিভ করতে পারিনি। ইকবাল খান একগাল হেসে বললেন, সমস্যা নেই, আয় বস এসে। আবির আসতেই মেঘ সোফা থেকে উঠে জায়গা দিয়ে আবির ভাইকে। আবির এসে মেঘের জায়গায় বসে স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করে, কেমন আছো কাকামণি? কাজ ঠিকঠাক হয়েছে? ইকবাল খান হাসি মুখে উত্তর দিলেন, আলহামদুলিল্লাহ ভালো আছি, সব ঠিকঠাক আছে, ঠিকঠাক করেই আসছি। আশা করি 2 মাসের মধ্যে আর সিলেটে পা দিতে হবে না। ইকবাল খান পুনরায় মজার ছলেই বললেন, তোর কোম্পানি কবে ওপেন করবি? আমাদেরকে দাওয়াত দিবি না? আবির মলিন হেসে উত্তর দিল, ইনশাল্লাহ আগামী মাসের 1 তারিখ। তোমাদের সবার জন্য কার্ড রেডি করছি, খুব শীঘ্রই পেয়ে যাবে। ইকবাল খান অবাক চোখে তাকিয়ে বললেন, কার্ড? এত ভিআইপি আমি? আবির এবার সশব্দে হেসে উত্তর দিল, কার্ড স্পেশালি আব্বু আর চাচ্চুর জন্য। তুমি একা মিস যাবে কেন, তাই তোমাকেও দেব। তারপর তারা দুজন ব্যস্ত হলো অফিসের আলোচনায়। এদিকে মেঘ বিমোহিত নয়নে আবির ভাইকে দেখছে আর ভাবছে, একটা মানুষ এত সুন্দর করে কিভাবে কথা বলে। আলী আহমদ খান ও মোজাম্মেল খান হাজির হলো এই আড্ডায়। তাই মেঘ নিজের রুমে গিয়ে পড়তে বসেছে। শুক্রবার মানে খানবাড়িতে হইচই শুরু হয়ে যায়। প্রতি শুক্রবারের মতো আজও বাড়িতে বেশ পদে রান্না করা হচ্ছে। মেঘ ঘুম থেকে উঠে নামাজ পড়ে 2 ঘন্টা পড়াশোনা করেছে। নিচে নেমে মিমার আদির সাথে আড্ডাও দিতে দিতে নাস্তা করে এসেছে। কিন্তু আবির আর তানভীরের খবর নেই। তানভীরদের এমপি মনোনয়ন পাওয়ার পর থেকে তানভীরের ব্যস্ততা বেড়ে গেছে 3 গুণ। তানভীর ছোট থেকেই ভালো ছবি তুলতে পারে। রাজনীতি যেমন তার পছন্দ, তেমনি ছবি তোলাও তার একটা পছন্দের কাজ। এমপি যেই না শুনেছে তানভীর ভালো ছবি তুলতে পারে, সেই থেকে দায়িত্ব দিয়ে দিয়েছে তানভীরের উপর। মনোনয়ন পাওয়ার পর একটা নির্দিষ্ট তারিখ পর্যন্ত এমপি কোনো জনসমাবেশ করতে পারবে না। তাই এমপির পক্ষ থেকে সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক থেকে শুরু করে প্রত্যেকে মিলে নির্দিষ্ট জায়গায় জনসমাবেশের আয়োজন করে এবং এমপি বাড়ি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদের সঙ্গে কথা বলেন। এই টোটাল দায়িত্ব পড়ে গেছে তানভীরের উপর। সারাদিন শেষে বাকিদের থেকে ছবি সংগ্রহ, এডিটিং, ভিডিও ক্রিয়েট, সকল দায়িত্ব তানভীরের। সব কাজ শেষ করে ফিরতে ফিরতে রাত 12টা থেকে 1টা বেজে যায়। মাঝে মাঝে সময় পেলে একটু আগে চলে আসে। পুরোটাই এখন এমপির মতামতের উপর নির্ভর। ইদানিং আবির 8টা থেকে 9টার মধ্যে বাড়িতে ফিরে আসে। সময় সুযোগ মিললে তানভীর বাসায় এসে খেয়ে আবিরের বাইক নিয়ে আবার বের হয়। রাত করে ফেরার কারণ সকালে উঠতে দেরি হয়ে যায়। আজ যেহেতু শুক্রবার, তাই রিল্যাক্সে ঘুমাচ্ছে 2 ভাই। কিন্তু এদিকে মেঘ ছটফট করছে। 10টার উপরে বেজে গেছে, এখনও আবির ভাই কেন উঠছে না তা ভেবে কুলকিনারা পাচ্ছে না।
আবির যে বৃহস্পতিবার রাতে ঘুমায় না তা তো অষ্টাদশী জানেই না। বৃহস্পতিবার রাত শুধু আবিরের সুখের রাত। ভোরবেলা নামাজ পড়ে ঘুমায়, উঠে 12টার দিকে, তারপর গোসল করে নামাজে যায়। অষ্টাদশীর কোমল মনকে কোনোভাবেই মানাতে পারছে না, তাই এত কিছু না ভেবে ছুটে গেল আবির ভাইকে ডাকতে। শান্ত হস্তে দরজা ধাক্কা দিল, সহসা খুলে গেল দরজা। জানালা পর্দা টানা, রুমে আলোর পরিমাণ সীমিত, ফ্যানের বাতাসে পর্দা উঠছে এদিক সেদিক। মেঘ প্রথমেই বিছানার দিকে তাকায়, চোখ মুখ সূর্যের আলোয় চোখে মুখে পড়ছে আবিরের। মেঘ আপাদমস্তক দেখল আবির গভীর ঘুমে মগ্ন, উন্মুক্ত শরীর পেট পর্যন্ত পাতলা কাঁথা দিয়ে ঢাকা। চোখ সরালো মেঘ, দৃষ্টি পড়ল আবির ভাইয়ের তামাটে চেহারায়। কি অপরূপ সেই মুখমণ্ডল! সবাই ফর্সা ছেলেদের পিছনে ছুটে, আর মেঘ যেন এই তামাটে চেহারার গুরু গম্ভীর অনুভূতিহীন হিটলার স্বভাবের লোকটার প্রতি মাত্রাতিরিক্ত দুর্বল হয়ে যাচ্ছে। মেঘের হৃৎপিণ্ড পিটপিট শব্দ যেন জানান দিচ্ছে, সামনে আগালে তোর মৃত্যু নিশ্চিত। তবুও মেঘ এক পা দু পা করে টিপে টিপে আগাচ্ছে আবির ভাইয়ের কাছে, যেন নুপুরের শব্দ না হয়। আবির ভাইয়ের কাছাকাছি গিয়ে থামে। আবির অবসন্ন চেহারাটা গভীর মনোযোগ দিয়ে দেখছে মেঘ। ঘুমন্ত অবস্থাতেও আবির ভাইয়ের সৌন্দর্য যেন একটুও কমেনি, বরং তা বেড়ে গেছে বহুগুণ। গাল ভর্তি চাপধারী, সামনের দিকে লম্বা চুলগুলো ফ্যানের বাতাসে বারবার কপালে এসে পড়ছে। মেঘের মনে হচ্ছে আবির ভাইয়ের থেকে সুদর্শন পুরুষ তৃতীয়টি নেই। মেঘের হৃৎপিণ্ড ছুটছে দিক বিদিক, নিঃশ্বাসের শব্দ জোরালো হলো। ফ্যানের নিচে দাঁড়িয়েও ঘামতে শুরু করেছে মেঘ। ভাবছে চলে যাবে, কিন্তু এই শোভিত পুরুষকে রেখে যেতে পারছে না। মেঘের ইচ্ছা করছে সারা জীবন এইভাবে আবির ভাইকে দেখতে। মেঘ দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছে না, তাই আবির ভাইয়ের পাশে বিছানাতেই বসে পড়েছে। আবির তখনও ঘুমের দেশে নিমজ্জিত। অষ্টাদশীর অভিনিবিষ্টের মেঘ তাকিয়ে আছে। সব বাধা পেরিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে মেঘ আস্তে করে ডাকল, আবির ভাই। ঘুমন্ত আবিরের থেকে কোনো উত্তর আসেনি। মেঘের খুব ইচ্ছা করছে আবির ভাইকে ছুঁয়ে দিতে। মেঘ আরেকটু এগিয়ে আবিরের কাছাকাছি বসলো, কাপা কাপা হাত ছোঁয়ালো আবির ভাইয়ের গাল ভর্তি ছোট্ট ছোট্ট দাড়িতে। সঙ্গে সঙ্গে শিউরে উঠল সমস্ত শরীর। বোধশক্তি হওয়ার পর জীবনের প্রথমবার মেঘ নিজের ইচ্ছেতে কোনো পুরুষকে ছুঁয়েছে। সেই ছোঁয়ায় মিশে আছে ভালোবাসা, অন্যরকম অনুভূতি জাগিয়ে দিচ্ছে অষ্টাদশীর হৃদয়ে। সহসা আবির ডান হাতে চেপে ধরল নিজের গালে রাখা অষ্টাদশীর হাত। মেঘের হাত কাঁপছে, দুনিয়া ঘুরছে, বক্ষে উথাল পাথাল ঢেউ, বরফের নিয়ে জমে যাচ্ছে সম্পূর্ণ শরীর। আবির ঘুমের মধ্যে মেঘের আঙুলের ভাঁজে আঙুল ডোবায়, গাল থেকে তুলে নিজের হাতের মুঠোয় নেয়। আবিরের হাতের মধ্যে মেঘের আঙুলগুলো কাঁপছে দেখে আবির আরেকটু শক্ত করে চেপে ধরল। মেঘের ভয়ে ভয়ে তাকিয়েছে আবির ভাইয়ের মুখের দিকে। আবির তখনও চোখ বন্ধ করে শুয়ে আছে। অকস্মাৎ আবির আধো ঘুমন্ত কণ্ঠে বলে উঠল, আমি ছুঁয়ে দিলে সামলাতে পারবি তো মেঘ? মেঘ দুর্বুদ্ধ দৃষ্টিতে চেয়ে আছে আবির ভাইয়ের মুখ বিবরে, আর ভাবছে এখনও আধ ঘুমে আছে মানুষটা। কিভাবে বুঝলো আমি এটা? আবির একটানে কাঁথাটা পেট থেকে টেনে তুলল, আরেক হাতে তখনও মেঘের হাত চেপে ধরে আছে। আবির পুনরায় কণ্ঠ ভারী করে বলল, এভাবে হুটহাট আমার রুমে আসবি না, যাতা হয়ে যাবে তখন, আর আমার কিছু বলতে পারবি না। সঙ্গে সঙ্গে শক্ত করে ঝাপটে ধরা হাতটাও ছেড়ে দেয়। মেঘ নির্বোধের মতো চেয়ে আছে আবির ভাইয়ের দিকে। আবির ভাইয়ের কথাটা বোঝার চেষ্টা করছে, কিন্তু মোটা মাথায় কিছুতেই ঢুকছে না। রুমে আসলে কি এমন হবে? আবির পুনরায় বলল, এভাবে চেয়ে থাকিস না, আমার শরম করে। মেঘ সহসা চোখ গোল গোল করে তাকায়। কিন্তু আবির ভাইয়ের অভিব্যক্তি বোঝার ক্ষমতা তার এখনো হয়নি। মেঘ চুপচাপ রুম থেকে বের হয়ে গেছে। ঘণ্টাখানিক পর আবির উঠে শাওয়ার নিয়ে কালো পাঞ্জাবি সাথে সাদা প্যান্ট পরে নামাজের উদ্দেশ্যে নামছে। ইকবাল খানও রেডি হয়ে বেরিয়েছে রুম থেকে। ইকবাল খান আবিরকে দেখে ডাকলো, কি রে, নামাজে যাচ্ছিস? আবির ঘাড় ঘুরিয়ে তাকিয়ে উত্তর দিল, হ্যাঁ, তুমি যাবে না? হ্যাঁ, যাবো তো, আদি আসছে, ওকে নিয়ে যাই। দাঁড়া একটু, ইকবাল খান বললেন।
মেঘ সিঁড়ি দিয়ে নামতে গিয়ে আবির ভাইকে দেখে ঠায় দাঁড়িয়ে পড়ে। সকালের ঘটনা মনে পড়ে যায় মেঘের। কালো পাঞ্জাবিতে মারাত্মক সুন্দর লাগছে আবির ভাইকে। নিজের নিজেকে নিজে সান্ত্বনা দিল। কিছু সুন্দর জিনিস দূর থেকে দেখা শ্রেয়, কাছে গেলে ঝলসে যাবি। এক পা করে পিছন দিকে উঠছে। আবিরের দৃষ্টি পড়ে সিঁড়িতে থাকা অষ্টাদশীর দিকে। মেঘের কাণ্ডে আবির কপাল কুঁচকালো। তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বোঝার চেষ্টা করলো। আবির ভাইয়ের তাকানো দেখে মেঘ সহসা ছুটে রুমে চলে যায়। আবির, আদি আর ইকবাল খানও নামাজের জন্য চলে গেছেন। তানভীরও রেডি হয়ে দ্রুত বেরিয়ে যায়। এই সুযোগে মেঘ খেতে আসে। 3টায় মেঘের পরীক্ষা আছে টিউশনে, তাই রেডি হয়ে একবারে বের হয়েছে রুম থেকে। পার্কিংয়ে গাড়ি আছে, কিন্তু ড্রাইভার আঙ্কেল নেই। এটা দেখে ফোন বের করলো কল দেওয়ার জন্য। তখনই আবির আঙুলে চাবি ঘোরাতে ঘোরাতে বের হলো। মেঘ ঘাড় গুলিয়ে তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে। আবির বাইকের দিকে যেতে যেতে বলল, আঙ্কেল ছুটিতে আছে, কল দিয়ে লাভ নেই। মেঘ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, কী করবে বুঝতে পারছে না। রিক্সা দিয়ে চলে যাবে নাকি আবির ভাই নিয়ে যাবে কিছুই বুঝতে পারছে না। আবির বাইক টেনে মেঘের সামনে এসে থামল। ছোট্ট করে বলল, ওঠ। মেঘ লাজুক হেসে বাইকে উঠল। আজ আর তাকে দ্বিতীয়বার বলতে হলো না। বাইকে বসে আবির ভাইয়ের কাঁধে হাত রাখলো। বাইক থামলো টিউশনের সামনে। মেঘ নেমেই ভেতরে ঢুকে গেল। আসার পথে একটা কথাও বলেনি কেউ। কেই বা বলবে? মেঘ তো সকালের ঘটনা নিয়ে এখনও আপসেট। আর অন্যদিকে আবির তো স্বইচ্ছেতে কখনো কথাই বলে না। মেঘ ভিতরে ঢুকে বন্যার পাশে বসলো। দুই বান্ধবী দু একটা কথা বলতে বলতে আবির ঢুকলো ভিতরে। স্যার সালাম দিতেই স্যার তাকালো আবিরের দিকে। কয়েক মুহূর্ত পর স্যার বলে উঠলেন, তুই আবির না? আবির হাসি মুখে উত্তর দিল, জি। কেমন আছেন স্যার? স্যার হাসি মুখে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোকে কত বছর পর দেখলাম। দেশে আসলি কবে? 20-22 দিন হবে। বাসার সবাই কেমন আছে স্যার? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। মেঘই তো তোর বোন? জি স্যার, চাচাতো বোন। আবির উত্তর দিল। স্যার হাসি মুখে বললেন, ও তো পড়াশোনায় খুব ভালো, মনোযোগী, কিন্তু মাঝে মাঝে একটু ফাঁকি দেয়, তুই একটু নজর রাখিস। জি স্যার। আমি আসি তাহলে। আসসালামু আলাইকুম স্যার। মেঘ আর বন্যা এতক্ষণ অবাক চোখে তাকিয়ে আছিল আবির ভাই আর স্যারের দিকে। তাদের কথোপকথন শুনছিল। এক বান্ধবী আরেক বান্ধবীর দিকে তাকাচ্ছে বারবার। এর মধ্যে স্যার পরীক্ষা শুরু করে দিয়েছেন। 1 ঘন্টা পরীক্ষা দিয়ে বের হলো দুই বান্ধবী। আবির ভাই রাস্তার পাশে বাইকে বসে ফোন চাপতেছিলেন। মেঘকে দেখেই বাইক থেকে নেমে দাঁড়ালেন। মেঘ বন্যার থেকে বিদায় নিয়ে আবির ভাইয়ের কাছে এসে প্রশ্ন করল, আপনি জাননি? আবির সবসময়ের মতো গম্ভীর কণ্ঠে উত্তর দিল, না। আবির পুনরায় স্বাভাবিক কণ্ঠে বলল, কিছু খাবি? মেঘ মাথা দিয়ে হ্যাঁ সূচক নাড়ালো। আবির বলল, কি? মেঘ ভয়ে ভয়ে বলল, বকবেন না তো? আবির গুরুভার কণ্ঠে বলল, কি খাবি বল। মেঘ কণ্ঠ খাদে নামিয়ে বলল, ফুচকা। আবির সহসা বলে উঠল, ওঠ। বাইক স্টার্ট দিল, থামলো এসে একটা ফুচকার দোকানের সামনে। মেঘ নেমে সাইডে গিয়ে দাঁড়িয়েছে। আবির বাইক থেকে নেমে হেলমেট খুলতেই দূর থেকে রাকিব দৌড়ে এসে ঝাপটে ধরে আবিরকে। আকস্মিক ঘটনায় কিছুটা নড়ে ওঠে আবির। রাকিব ঠাট্টার সুরে বলল, কিরে বন্ধু, এই জীবনে তো তোকে ফুচকার দোকানে দেখিনি, তা হঠাৎ এখানে কেন? সে আসবে নাকি? আবির চোখের ইশারা দিতেই রাকিবের চোখে পড়ে মেঘকে। সঙ্গে সঙ্গে আবিরকে ছেড়ে দিয়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায়। রাকিব হাসি মুখে জিজ্ঞেস করে, কেমন আছেন সরি আপু। মেঘ আবির ভাইয়ের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমি রাকিব, তোমার আবির ভাইয়ের ছোটোবেলার বেস্ট ফ্রেন্ড। তুমি মেঘ, তাই তো? মেঘ উত্তর দিল, জি। ফুচকা খেতে এসেছো? প্রশ্ন করল রাকিব ভাইয়া। মেঘ পুনরায় ছোট করে বলল, জি। রাকিব এবার হাসি মুখে বলল, আজ আমার পক্ষ থেকে তোমার জন্য ফুচকা ট্রিট, আনলিমিটেড ফুচকা খেতে পারো। মেঘ কিছু বলার আগে আবির রাগান্বিত কণ্ঠে বলল, তোর ট্রিট দিতে হবে না, আনলিমিটেড ফুচকা খাওয়ানোর ক্ষমতা আমার আছে।
রাকিব সশব্দে হেসে বলল, আরে বন্ধু, রাগ করছিস কেন? তুই তো খাওয়াবি সারা। এতটুকু বলতেই আবির রাকিবের মুখ চেপে ধরে। রাগে ফুঁসতে ফুঁসতে বলে, নিজের কাজে যা, আমারটা আমাকে বুঝে নিতে দে। রাকিব কিছুটা আহত হলো। মেঘের থেকে বিদায় নিয়ে যাওয়ার সময় আবিরের দিকে তাকিয়ে বলল, সন্ধ্যার পর চলে আসিস। আবির সহসা বলে উঠল, ঠিক আছে।